কি বলে ওটাকে, গেট ভাঙবে, বোম ছুড়বে, গুলি ছুড়বে, মারবে, ভাঙচুর, এটা হয় কি? এটা বেশি দিন থাকে না, এটা বেশি দিন থাকে না। মানুষ আজকে সজাগ সতর্ক হচ্ছে, অত সহজ নয়। মানুষ আজকে যথেষ্ট সজাগ সতর্ক। কোথায় ছিলে? এই কি ডিউটি ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। কি এসো তুমি, লিস্ট নিয়ে এসছো নাকি আবার? এই মহল্লার মসজিদ কি? এই মহল্লার মসজিদ আছেন কোথায়? হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। তাই বন্ধুগণ, যেটা বলছিলাম যে আমাদেরকে নিয়মিত রক্তদান করলে আমার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করব, রক্তের যখন আমার প্রয়োজন হয়, রক্তের বর্ণ, জাত, রাজনৈতিক পরিচয় আমরা দেখি না। আর রক্তদান যখন আমরা করব, তাহলে রক্তের কোন ব্যানারে হচ্ছে, কোন ধর্মীয় সংগঠন, কোন সামাজিক সংগঠন, কোন আপনার কি বলে পার্টি, আমার দেখার প্রয়োজন নাই। 90 দিন হয়ে যাবে, গিয়ে ব্লাডটা দিয়ে দেবো। আর মায়েরা 120 দিন হলে ব্লাডটা দেব। এটা মাথায় থাকবে তো নাকি? আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। কি হয়েছে? আচ্ছা, আমার গাড়িতে লোক আছে, পাঠিয়ে দাও। তা বন্ধুগণ, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। যারা ভাবছেন রক্ত দেব কি দেব না, কনফিউজ আছেন, আমি তাদের বলবো রক্ত দিন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর আপনি যে রক্তটা দিচ্ছেন, ব্লাডটা যে দিচ্ছেন, এর পরিবর্তে কদিনের মধ্যে আপনার শরীরটা পুরো সম্পূর্ণ হয়ে যাবে। 18 থেকে 22 দিন। এটা আমি আমার কথা বলছি না, কার কথা বলছি? মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স বলছে 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে সেই রক্তটা চলে আসবে। তা লাভটা কি হবে জানেন? রক্ত পিউরিফাই হবে। রক্তটা, একটা রক্ত বেরিয়ে যাচ্ছে, আবার নতুন রক্ত, যত নতুন রক্ত তৈরি হবে পিউরিফাই হবে। যত রক্ত পিউরিফাই থাকবে তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে। অনেক ক্ষেত্রে শোনেন না, রক্ত জমাট বেঁধে ক্ষতি হয়ে গেছে। যখনই আপনি রক্ত দিচ্ছেন, ধরুন এখানে আমি কিন্তু মেডিকেল সায়েন্সের ছাত্র নয়, এটা আমার ভুলও হতে পারে। আমি যে উদাহরণটা দেব ভুলও হতে পারে, আমি স্বীকার করে নিচ্ছি। মেডিকেল সায়েন্স যারা, তারা বলতে পারবে। ধরুন আমার এখানে রক্ত ছিল, একটা রক্ত যদি বার হয়, কত 250 নাকি কত নেয়? হ্যাঁ, ওরে বাবা, 350। আচ্ছা, 250 350 একটা পাউচ, একটা প্যাকেটে যতটা আছে নিল। তাহলে এখানে আমার রক্তটা এখান থেকেও তো যাবে, সব জায়গা থেকে তো বার হচ্ছে। তাহলে ওই জায়গাটা কমলো। নতুন যখন রক্ত হবে কি হবে? আবার আসলো। তাহলে আপ ডাউন হচ্ছে তো। যত পিউরিফাই হবে, যত রক্ত চলাচল করবে, তত স্বাস্থ্য ভালো থাকবে। আর রক্ত জমাট বাঁধলেই রোগ হয়। তাহলে আমার স্বাস্থ্যটা ভালো থাকবে। আমার যেমন পরিবেশ ভালো থাকবে রক্ত দিলে, আমার স্বাস্থ্যও ভালো থাকবে, অন্যর প্রাণও বাঁচবে। তাহলে রক্তদানটা আমাদেরকে নিয়মিত করতে হবে। এ কথা বলে আর কিছু বলার আছে নাকি গো? হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলবো। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, এখন রক্তদান শিবির চলছে। হয়তো প্রোগ্রাম, আমাদের স্টেজের প্রোগ্রাম, আমার বক্তব্য হয়তো শেষ হয়ে যাবে, শেষ করে দেবো আমি এখনই। কিন্তু আমাদের রক্তদানটা কন্টিনিউ হবে। আপনারা যারা মনস্থির করেছেন, আপনারা দিতে পারেন। আর আপনাদের ভিতর যারা আছেন ওখান থেকে, যারা দর্শকে এসেছেন, বলেন তাহলে আমি 2-5 মিনিট আপনারা বলুন কি বিষয়ে বক্তব্য দিলে আপনারা শুনবেন। আপনারা বলুন কি বিষয়ে আপনারা শুনতে চাইছেন, বলুন। হ্যাঁ, চোর চাপটার বিরুদ্ধে। আচ্ছা, দুটো কথা এসছে। আপনাদের ভূমিপুত্র আমাদের সাদ্দাম হোসেন ভাই, সাংবাদিক। তবে সাদ্দাম হোসেন ভাই দেখছিলাম নিজের উদ্যোগে একটা সুন্দর 26, 27, 28 সোনপুর বাজারে একটি আপনার সাংস্কৃতিক মেলবন্ধন করছে। তো অনেককেও আসতে বলেছে, আমাকে আসতে বলেছে। চেষ্টা অবশ্যই করব। একজন, আমি তবে বিধায়ক হিসাবে নয়, একজন সমাজ সচেতন মানুষ হিসাবে আসারও চেষ্টা করব। তা আপনাদেরও বলবো যে সাংস্কৃতিক মেলবন্ধন করছে, আপনারাও সেখানে হাজির হবেন। আগে এই যে বলছে চোর চাপটার কথা বলছে, তো চোর চাপটাকে কারা পুষছে এটা মাথায় রাখতে হবে। তাহলে একটু আসা যাক, একটু ব্যাকে আসি। সরকারটা কে? সরকারকে কারা তৈরি করেছে? সরকারকে আপনি তৈরি করেছেন। আজকে আপনি পঞ্চায়েতের পরিষেবা পাচ্ছেন না, আজকে আপনি স্কুলে টিচার পাচ্ছেন না, আজকে আপনি স্কুলে শিক্ষার পরিবেশ নাই।
হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, সরকারি গণপরিবহন ব্যবস্থা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে এই দুর্নীতি অন্যায়ের পরেও বিচার হচ্ছে না, এই যেগুলো হচ্ছে অন্যায় একের পর এক হয়ে যাচ্ছে। কেন? আপনার তো দোষ। কেন দোষ বলছি আমি? আপনার মানে ভোটারদের, ভাঙড়ের মানুষের কথা বলছি না, নট অনলি শুধুমাত্র ভাঙড়ের কথা বলছি না, আমি ভোটারদের কথা বলছি। ভোটাররা ভোট দিয়ে একটা শিক্ষামন্ত্রী তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে ভূমি সংস্কার মন্ত্রী তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে মাইনরিটি ডিপার্টমেন্টের মিনিস্টার তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে এগ্রিকালচার মিনিস্টার তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে মৎস্যমন্ত্রী তৈরি করলো। কিন্তু মৎস্যমন্ত্রী মৎস্যজীবীদের পাশে থাকছে তো? শিক্ষামন্ত্রী শিক্ষার ব্যবস্থা নিয়ে ভাবছে তো? স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভাবছে তো? কেন ভাবছে না? স্বাভাবিকভাবে ভাবছে না। এক্স-রে মেশিন আছে, প্রিন্টার খারাপ, প্রিন্টার আছে, এক্স-রে রিপোর্ট যে প্লেটে বার হয় সেটা নাই, এক্স-রে মেশিন আছে, টেকনিশিয়ান নাই, এই গল্প হচ্ছে না। স্কুলে যাচ্ছে বাচ্চারা, মিড ডে মিল খেয়ে পালিয়ে আসছে, টিচার নাই, বোর্ড নাই, ডাস্টার নাই, স্কুল সামগ্রী ঠিকঠাক নাই, টয়লেটের অবস্থা খারাপ, এ হচ্ছে না। কেন হচ্ছে? শিক্ষামন্ত্রীকে আপনি তৈরি করেছেন কেন? পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যাতে ঠিক থাকে সেই জন্য আপনি একটা শিক্ষামন্ত্রী তৈরি করলেন। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা যাতে ঠিক থাকে আপনার ভোটের মাধ্যমে একজন স্বাস্থ্যমন্ত্রী তৈরি হলো। আপনি একটা এগ্রিকালচার মিনিস্টার তৈরি করলেন, কৃষকদের দুর্দশার কথা, কৃষকদের অভাব অনটনের কথা, কৃষকদের সমস্যা সমাধানের জন্য একটা মিনিস্টার তৈরি করেছেন। কি তিনি? এগ্রিকালচার মিনিস্টার। কি কৃষকদের সমস্যা সমাধান হচ্ছে না, বাড়ছে সমস্যা? এটা জোরে বলুন। তাহলে সমাধান করার জন্য কি করতে হয়েছে? একটা মিনিস্টার আছে সমাধান করার জন্য, কিন্তু সেই মিনিস্টার ভুল লোককে আপনি মিনিস্টার তৈরি করেছেন। তো আপনি কৃষকদের সমস্যা সমাধান করতে গেলে সঠিক লোককে এগ্রিকালচার মিনিস্টার করতে হবে। আমি মনে করি এটা আপনার হাতে সম্পূর্ণ পাওয়ার আছে। আর্টিকেল 326, আর্টিকেল 324-কে সামনে রেখে নির্বাচন কমিশন আপনাকে 5 বছর ছাড়া ছাড়া একবার সুযোগ দিচ্ছে। আগামী 5 বছরের জন্য কৃষক মন্ত্রী কাদেরকে চাইছেন আপনারা? আগামী 5 বছরের জন্য স্বাস্থ্যমন্ত্রী কাদেরকে আপনি চাইছেন? আগামী 5 বছরের জন্য শিক্ষামন্ত্রী কাকে চাইছেন? সেই সুযোগটা আপনার হাতে কিন্তু দেশের সংবিধান দিয়েছে। দুর্ভাগ্য আমাদের, ভোটের সময় আমরা সব ভুলে যাই। আজকে যদি আমি একটা সঠিক লোককে শিক্ষামন্ত্রী করে দিতাম তাহলে কি হতো? স্কুলে টিচার থাকতো, প্রাইমারি স্কুলগুলো বন্ধ হতো না। আপনারা অবাক হবেন, 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় কত প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন? হ্যাঁ, এটাকে একটু সরিয়ে দাও তো, ওটা ওটা আলামিন ভাই সরিয়ে দাও তো। কত স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন? 25,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে 2012 থেকে 2024-এর মধ্যে। ওই 25,000 স্কুলগুলো কোথায়? ওই স্কুলগুলোতে কারা পড়তো? নেতাদের ছেলেরা, বড় লোকের ছেলেরা। ওই স্কুলে পড়তো আপনাদের ছেলেরা, যারা দিন আনে দিন খায়। সকালে উঠলে মাঠে যায়, মাছ ধরে, সকালে এই ঠান্ডাতে জেলে যে ভাই, জেলে যে জাল মাছ ধরে, ঠান্ডাতে উঠে জাল ফেললে তার নাহলে সংসার চলবে না, তার ছেলেগুলো স্কুলগুলোতে পড়তো। সকালে উঠে 3টের সময় ঘুম থেকে উঠে এই সবজি রেডি করে মার্কেটে না নিয়ে গেলে সংসার চলবে না আমাদের, তাই তো ভাই? ভুল বলছে নাকি? তাহলে আমাদের ছেলেগুলো যে স্কুলে পড়তো এই ধরনের, পশ্চিমবাংলায় 25,000 স্কুলকে বন্ধ করে দিয়েছে। তাহলে সঠিক শিক্ষামন্ত্রী থাকলে নতুন স্কুল খুলতো, তার পরিবর্তে স্কুল বন্ধ করে দিচ্ছে। তাহলে ভুল শিক্ষামন্ত্রী। তো আপনি যে চোর চ্যাপ্টার কথা বলছেন, তো এই চোর চ্যাপ্টার পাঠও বন্ধ হয়ে যাবে। আপনি সঠিক লক্ষ্যে নির্বাচন করুন। আজকে হয়নি, ভাঙর পথ দেখিয়েছে। 2021 সালে একদিকে বিজেপি, তৃণমূল, বিজেপি চলে আসছে, তৃণমূল তাকে নাকি আটকাবে। এই যখন নাটক করছিল, ভয়ের পরিবেশ তৈরি করেছিল, SC করে NRC করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এই পরিবেশ যখন হয়েছিল, বিজেপি তৃণমূল মিলে যখন ভোটগুলোকে ভাগ করতে চেয়েছিল, ভাঙড়ের মানুষ কিন্তু তখন দৃষ্টান্ত তৈরি করেছে। ভাঙড়ের মানুষ
মানুষ কিন্তু স্রোতের বিপক্ষে গিয়েছে। ভাঙড়ের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা এই বীজে মূলের টনিক খাবো না, এই বীজে মূলের ঢপের চপ আমরা খাবো না। ভাঙড়ের মানুষ কিন্তু আজকে এস্টাবলিশ করেছে যে সেই দিন 2021 সালে ভাঙড়ের মানুষ যে স্রোতের বিপক্ষে গিয়ে এখান থেকে চিহ্ন তথা সংযুক্ত মোর্চাকে পাঠিয়েছিল, আজকে রাজ্যের মানুষ ভাঙড়ের রাজ্যের যে কোনো প্রান্তে যান, ভাঙড়ের মানুষের পরিচয় দেবেন, সাথে সাথে বলবে ভাই তোমরা যে কাজটা করেছিলে আমরা ভুল কাজ করেছিলাম। তোমাদের মতো যদি 10টা নওশাদ সিদ্দিকীকে আজকে আইনসভার মধ্যে পাঠাতাম তাহলে আজকে এই দুর্দিন আমাদের দেখতে হতো না। আপনারা দৃষ্টান্ত তৈরি করেছেন, তো এই দৃষ্টান্ত আপনারা 2021-এ যেটা তৈরি করেছেন 2026-এ দেখবেন আপনাদেরকে ফলো করবে। বিভিন্ন জায়গায় একটাই আওয়াজ হচ্ছে, কে আসবে কে যাবে দেখার দরকার নয়, আমার বিধানসভাতে নওশাদ সিদ্দিকীর মতো লড়াকু নেতাকে আমাকে আইনসভায় পাঠাতে হবে, আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার কর্মসংস্থান নিয়ে বলার মতো আমাকে পাঠাতে হবে। তাই আপনাদের বলবো, ভাঙড়ের শুধু মানুষ নয়, আপনাদের আত্মীয়তা আছে রাজারহাটে, মিনাখাতে, হাড়োয়াতে, আপনার ক্যানিংয়ে, রাজ্যের বিভিন্ন জায়গায় আপনাদের আত্মীয় স্বজন ছড়িয়ে আছে। ভাঙড়ের মানুষ কিন্তু রাজ্যের মানুষকে পথ দেখিয়েছে। 2021 সালে যে সূচনা করেছেন সেই সূচনার অন্তিম লগ্নে আপনাদের পৌঁছাতে হবে, অর্থাৎ একটা নয় ওখানে 148-এর কোটা বার করতে হবে। তাই ভাঙড়ের মানুষকে এই বার্তা বেশি বেশি করে দিতে হবে যে আমরা একটা দিয়ে বুঝিয়ে দিয়েছি, একটা বিধায়ককে আমরা ভাঙড় থেকে পাঠিয়েছি, 293-এর উপরে ভারী পড়ে গিয়েছে। তাই আগামী দিনে একাধিক বিধায়ককে রাজ্যের বিভিন্ন বিধানসভা থেকে আইনসভার মধ্যে পাঠাতে হবে, যে মানুষের কথা বলবে, সমাজের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, হিমঘর তৈরির কথা বলবে, মৎস্যজীবীদের কথা বলবে, ছাত্র যুবদের কথা বলবে, সরকারি কর্মচারীদের কথা বলবে, ডে লেবারের কথা বলবে, রেদার কমপ্লেক্সের দুরবস্থার কথা বলবে, কৃষকদের কথা বলবে, এক কথায় মানুষের কথা বলবে, সংবিধানের কথা বলবে। সেই রকম একাধিক বিধায়ককে আইনসভার মধ্যে পাঠাতে হবে। এই বার্তা ভাঙড়ের শুধু নয়, ভাঙড়ের মানুষকে তাদের বিভিন্ন জায়গায় যেখানে আমরা যাই সেই বার্তা কিন্তু পৌঁছে দিতে হবে। হবে তো নাকি? তাই তো চোর মুক্ত হবে, নাহলে চোর মুক্ত হবে কি করে ভাই? চোরকে যদি দায়িত্ব দিই, ভাই দেখুন এখানে আজ আপনাকে আম খাওয়ার ইচ্ছা গেছে, তাহলে কি গাছ লাগাতে হবে? আম গাছ। কাঁঠাল গাছ লাগিয়ে আম খাওয়ার ইচ্ছা গেলে হবে? আপনাকে ইচ্ছা গিয়েছে, আপনি পটল খাওয়ার ইচ্ছা, করলা লাগালে হবে তো? করলা আর পটলের মধ্যে কত তফাৎ বলুন তো? তো হয়েছে এটাই, আপনি চাইছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, তাহলে আপনাকে সেই রকম জনপ্রতিনিধি তৈরি করতে হবে। তবে একটা কথা আপনি মাথায় রাখবেন, এটা বারবার আমি বলি, ওই আমি মুসলিমকে জিতিয়ে পাঠালে আমার সব সমস্যার সমাধান হবে, এইটা কোনোদিন বিশ্বাস করবেন না। ফিরহাদ হাকিমও কিন্তু মুসলমান, তার কি সার্টিফিকেটে লাভ কি হচ্ছে ভাই? আপনি দলিতকে পাঠালে আপনার লাভ হবে? কিচ্ছু হবে না। 68 জন দলিত সমাজের বিধায়ক আছে পশ্চিমবাংলার বিধানসভাতে। আপনি একটা আদিবাসীকে পাঠিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, এ আমি অন্তত বিশ্বাস করি না। কারণ আমি বিধানসভার মধ্যে থাকি, তো আইনসভার মধ্যে থাকি, ওখানে দেখেছি 18 জন আদিবাসী সমাজের বিধায়ক আছে, একাধিক মন্ত্রী আছে। আর পশ্চিমবাংলা বিধানসভায় আমাকে বাদ দিলে, ধর্মীয় পরিচয় যদি আমাকে বাদ দেন, 43 জন মুসলিম সমাজের বিধায়ক আছে। তাহলে লাভটা কি হচ্ছে? না মুসলমানদের উপকার হচ্ছে, না দলিতদের উপকার হচ্ছে, না আদিবাসীর উপকার হচ্ছে, না রাজ্যের মানুষের উপকার হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, যে জনপ্রতিনিধি যার ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবে, সেই রকম মানুষকে আমাদেরকে তৈরি করতে হবে। না মাথায় থাকবে তো? না শুধু আমি মুসলমানকে তৈরি করব, আমি দলিতকে জিতাবো, আমি আদিবাসীকে জিতাবো, কিচ্ছু লাভ হবে না। হ্যাঁ, আমি দলিতকে জিতাবো, এতে কিচ্ছু লাভ হবে না। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সমস্যা হচ্ছে বিধানসভার টিভি নাই। আপনার বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে কি করছে আপনাদেরও জানা দরকার আছে না নাই? এই যারা চান একটু হাত তুলুন তো। আপনারা চান কি চান না যে আপনার বিধায়ক কি করছে বিধানসভার মধ্যে যে জানা দরকার নাই? তার জন্য লাগবে কি? বিধানসভা টিভি। তা আপনাদের আওয়াজ তুলতে হবে পশ্চিমবাংলা সরকারের কাছে, অবিলম্বে পশ্চিমবাংলার বিধানসভা টিভি চালু হোক, লাইভ দেখানো হোক।
বিধায়করা যে ওখানে ম্যাও ম্যাও করছে, না ভাঙড়ের ছেলে মেয়েদের স্বার্থে একটা স্পোর্টস কমপ্লেক্স চাইছে, ভাঙড়ের ছেলেদের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে সহজেই যাতায়াত করার জন্য নতুন নতুন বাস রুট চাইছে, এই খালপার এপার ওপার হওয়ার জন্য যে দুর্বল ব্রিজগুলো আছে সেগুলোকে সবল করতে বলছে, না আপনার ঘুমাচ্ছে, না ভাঙড়ের মানুষের স্বার্থে ওই হিমঘরটাকে খোলার জন্য বারবার কথা বলছে, না ভাঙড়ের মানুষের কৃষক যারা আছে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কথা বলছে, না ভাঙড়ে নতুন গার্লস কলেজ দেওয়ার কথা বলছে। কি কি বলছে আপনাদের জানা দরকার আছে না নাই? কবে বইয়ে লিখে বার হবে ওই বইয়ের কাগজ আপনার কাছে এসে পৌঁছাবে না। তো এই সুকৌশলে বিধানসভা টিভি দেয় না। তাই আমি আপনাদের বলবো, ওই জন্যেই আমাকে বিধানসভার মধ্যে, আমি ভাঙড়ের বিধায়ক তো, কিন্তু এখন আর ভাঙড়ে আমি সীমাবদ্ধ নই। আপনারা আমাকে যা দায়িত্ব তুলে দিয়েছেন, সারা রাজ্যের মানুষ আমাকে এখন ডাকছে। এটা ভালো লাগছে, কিন্তু ভাঙড়ের বিধায়ককে ডাকছে, এটা বড় জিনিস নয়। 1952 সাল থেকে ভাঙড়ের এত চর্চা হয়নি এইভাবে। ভাঙড়ের বিধায়ক রাজ্য